এইচএসসি পরীক্ষা 2026-এর রসায়ন প্রথম পত্রের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি পরীক্ষা 2026-এর জন্য কিছু নির্দিষ্ট অধ্যায়, অল্প সংখ্যক কিছু টপিক এবং কিছু নির্দিষ্ট বোর্ড নিয়ে এসেছি। যে অল্প সংখ্যক প্রশ্ন পড়লে তুমি সম্পূর্ণ প্রশ্ন কমন পাবা এবং এখানে তুমি 90+ মার্ক অর্জন করতে পারবা। এবার দেখো, রসায়নে অধ্যায় সংখ্যায় কিন্তু কম রয়েছে, কিছু অল্প সংখ্যক অধ্যায় আছে, তার মধ্যেও যদি আমরা বাছাই করে 2টা অধ্যায় বাদ দিতে পারি এবং 3টা অধ্যায় রাখবো, সেই 3টা অধ্যায়ের মধ্যে আবার যদি 2টা জিনিস টপিকগুলো একটু কমিয়ে নিয়ে অল্প সংখ্যক জিনিস যদি বেশিবার পড়ি এবং সেগুলো যদি হুবহু আসে তাহলে কেমন হয়। হ্যাঁ, আজকে এই ক্লাসে মেনলি এমন কিছুই তোমাদের সাথে হতে চলেছে। তো সর্বপ্রথম আমি যদি রসায়ন নিয়ে কথা বলতে চাই তোমাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের কোন অধ্যায় পড়তে হবে বা কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে। তো অধ্যায়ের কথা যদি বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে রয়েছে একটা হলো অধ্যায় 2, যেটাকে গুণগত রসায়ন বলা হয়। তারপরে 2টা প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি। তারপর অধ্যায় 3 মূলের পর্যাবৃত্ত ধর্ম, 2টা প্রশ্ন আসবে, এটাও গ্যারান্টি। অধ্যায় 4 যার নাম হলো রাসায়নিক পরিবর্তন, মিনিমাম 2টা অধ্যায় থাকবে। এই 3টা থেকে টোটাল 6টা প্রশ্ন থাকবে। এই বিষয়ে তুমি 6টা কি 7টা প্রশ্ন থাকবে, এখানে 6টা প্রশ্ন থাকবে, এই বিষয়ে তুমি শিওর থাকতে পারো। তারপরে অধ্যায় 5 যার থেকে কর্মমুখী শিক্ষা, এখান থেকে একটা প্রশ্ন থাকে। বাট কোনো স্টুডেন্ট যদি এই 3টা অধ্যায়কে আয়ত্তে করে নিতে পারে, আমি মনে করি প্রথম এবং লাস্ট অধ্যায় তাদের পড়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, শুধু একটু কষ্ট করে এই 3টা অধ্যায় তোমাদের পড়তে হবে। এই 3টা অধ্যায় পড়লে এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে এই 3টা অধ্যায় থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা। এবার চলো, অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন মেন টপিকগুলো পড়তে হবে, যেগুলো থেকে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বোর্ডগুলো পড়তে হবে, সবগুলো একটু জেনে নেই। সর্বপ্রথম জানার কথা যদি বলি, সেক্ষেত্রে প্রথম আসে হলো অধ্যায় 2 যার নাম হলো গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে তোমাদের যে টপিকগুলো পড়তে হবে, সর্বপ্রথম তোমাকে পড়তে হবে দাব্যতার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, যেমন হলো কেএসপি, কেআইপি অধ্যায়কে পড়বে কিনা, অথবা দ্রাব্যতা নির্ণয় করো, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে বিগত সালে, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। বিশেষ করে বিগত সালের মধ্যে 2024 এবং 2022-এর যে প্রশ্নগুলো আছে, এইগুলো খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, দাব্যতা রিলেটেড কেএসপি, কেআইপি এবং অধ্যায়কে পড়বে কিনা, এই 3টা টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার পরবর্তী আসে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণের মধ্যে অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণ, সালফেট আয়ন, ক্লোরিন আয়ন, ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, এই আয়ন শনাক্তকরণ, এই টপিকগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। অল্প কিছু 7টা আয়ন শনাক্তকরণ আছে, এই 7টা আয়ন শনাক্তকরণ পড়লে তোমাকে এখান থেকে আর কিছু পড়তে হবে না। এবং আয়ন শনাক্তকরণ কিন্তু গ নাম্বার প্রশ্ন অথবা ঘ নাম্বার প্রশ্নে আসতে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে, বিগত সালে সবচেয়ে বেশি পার। বিগত আমি প্রায় 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই 4টা টপিক নিয়ে আসছি, এই 4টার বাইরে প্রশ্ন আসে নাই বললে চলে। এরপরে আসবো আমরা তোমাদের রিডবার্গ যে রিলেটেড ম্যাথগুলো আছে, যেমন যে 1 ডিভাইডেড তোমার ল্যামডা ইকুয়াল RH1, এই যে একটা সূত্র আছে 1 ডিভাইডেড R1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড R2 স্কোয়ার। এই রিডবার্গ সূত্রের সাহায্যে কখনো ল্যামডার মান বাই করতে হয়, কখনো R1 এর মান বাই করতে হয়। তো বিশেষ করে তুমি এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করা, বেগ নির্ণয় করা অথবা কম্পাঙ্ক নির্ণয় করা, এই বিষয়গুলো খুব ভালো করে পারবা। রিডবার্গ ম্যাথ থেকে তোমার এই কয়েকটা জিনিস পারতে হবে। বিশেষ করে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক বাই করার সিস্টেমটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এরপর আসে কোয়ান্টাম সংখ্যা, বিশেষ করে MNLC অর্থাৎ হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত ভালোভাবে জানতে হবে। বিশেষ করে n = 3 অথবা 4 হলে, n = 3 অথবা 4 হলে 4টা কোয়ান্টাম সংখ্যা কিভাবে বাই করবে, সেই বিষয়টা তোমাকে ভালোভাবে জানতে হবে, ভালো করে পড়তে হবে। এই কয়টা টপিক পড়লে এই জায়গাতে তুমি অবশ্যই গুণগত রসায়ন থেকে তুমি প্রশ্ন পেয়ে যাবে, মিনিমাম 2টা। আচ্ছা, আর পরবর্তী আসে হলো তোমাদের অধ্যায় নাম্বার 3, যে অধ্যায়ের নাম হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। অধ্যায় নাম্বার 3 যার নাম হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে তুমি কোন কোন টপিকগুলো পড়বা, কি কি বিষয়গুলো পড়বা, সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম বলতে হবে সংকারায়ন রিলেটেড যে বিষয় আছে, হাইব্রিডাইজেশন। তো এই হাইব্রিডাইজেশন তোমাকে ভালো করতে পারবে। বিশেষ করে অ্যামোনিয়ামের হাইব্রিডাইজেশন, মিথেনের, অ্যামোনিয়ামের, ঠিক আছে, তারপর পানির, যে পানি যে ভি আকৃতি ধারণ করে, ঠিক আছে, তো পানির, তো এই যে হাইব্রিডাইজেশনগুলো আছে, এগুলো ভালো করে পড়তে হবে। H2S, তো এগুলোর যে হাইব্রিডাইজেশনগুলো আছে খুব ভালো করে, খুবই গুরুত্ব সহকারে চতুস্থলকীয় কোণ, তারপর হলো ত্রিভুজ আকৃতির, সরল রেখিক আকৃতির যেই হাইব্রিডাইজেশন বা সংকরণগুলো আছে, সেগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। দেন এইগুলোর বোর্ড কোশ্চেনে এই কটা জিনিস আছে, ভালো করে দেখে নিবা, সমস্যা নাই। এরপরে তোমাকে ফাজারের নীতিটা ব্যাখ্যা করতে হবে। ফাজারের নীতি থেকে যে ধরনের প্রশ্ন বিগত সালে আসছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো ফাজারের নীতি তোমাকে পড়তে হবে।
আর পরবর্তী তুমি কি পড়বা পর্যায়বৃত্তের ধর্মের ব্যতিক্রম। এটা 100% যে এইখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই পাবা, আবার সংকরায়ন থেকে তুমি একটা প্রশ্ন পাবাই পাবা। এখান থেকে দুইটা প্রশ্নের মধ্যে সংকরায়ন একটা প্রশ্ন তোমাকে 100% কমন দিবে। ফাজানের নীতি অথবা পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ব্যতিক্রম ধর্ম এটা আসবেই গ নাম্বার অথবা ঘ নাম্বারের শিওর গ্যারান্টি থাকো যে পর্যায়বৃত্ত ধর্ম যেটা ব্যতিক্রমগুলো যেগুলো আছে, যেমন তোমার অক্সিজেন আর নাইট্রোজেনের কথা বলি ব্যতিক্রম আছে, তারপর তোমার যদি ক্যালসিয়াম সোডিয়াম তোমার পটাশিয়াম আর ক্যালসিয়ামের কথা বলি ব্যতিক্রম আছে, বেরিয়াম এবং বোরনের মধ্যে সম্মত ব্যতিক্রম আছে। আর এই ব্যতিক্রমগুলোর মেন কারণ ছিল হলো তোমার কি যেই মৌলগুলো আছে সেই মৌলগুলোর হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থা। তো এই যে ব্যতিক্রম কয়েকটা আছে, চারটা জিনিস আছে, ফসফরাস আছে, সালফার আছে। তো এই যে চারটা আছে, চারটা জোর আছে, এই চারটা জোর তোমাকে ভালো করে পড়তে হবে। এই চারটা জোর সম্পর্কিত তোমাকে বিবরণ ভালোভাবে দিতে হবে, ঠিক আছে। এরপর তোমাকে পড়তে হবে হাইড্রোজেন বন্ধন অথবা পোলারিটি যেটাকে আমরা বলি। তো হাইড্রোজেন বন্ধন এবং পোলারিটি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এই কয়টা টপিক পড়লে এখান থেকে দুইটা প্রশ্ন পাবা, এটা 100% গ্যারান্টি দেবো যে এখান থেকে দুইটা প্রশ্ন কমন পাবাই পাবে, এটা নিঃসন্দেহে থাকতে পারো। আচ্ছা, এর পরবর্তী অধ্যায়ের দিকে যদি আমরা একটু যাই, তো পরবর্তী অধ্যায়ের নাম হলো অধ্যায় 4, যার নাম হলো রাসায়নিক পরিবর্তন। এখন প্রশ্ন হলো রাসায়নিক পরিবর্তন থেকে কি কি পড়বো ভাই, রাসায়নিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি টপিক রয়েছে। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের মধ্যে তোমাকে প্রথমে পড়তে হবে কেপি অথবা কেসি নির্ণয় করো। এই যে বিষয়টা আছে কেপি ও কেসি নির্ণয় করো, এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। যেমন বিশেষ করে হলো অ্যামোনিয়াম, নাইট্রোজেন অক্সাইড, এগুলোর কেপি কেসি এগুলোই বারবার আসে, আরো দুই একটা ছিল। তো কেপি কেসি নির্ণয় করতে পারতে হবে। আবার কেপি দেওয়া আছে, কেসি কিভাবে নির্ণয় করবা, কেসি দেওয়া আছে, কেপি কিভাবে নির্ণয় করবা, একটা বিক্রিয়া দেওয়া আছে, কেপি নির্ণয় করবা কিভাবে, একটা বিক্রিয়া থেকে কেসি নির্ণয় করবা কিভাবে। এই যে বিষয়গুলো তোমাকে বললাম, এই বিষয়গুলো তোমাকে নিজের আয়ত্তে থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে প্রশ্ন কম পাবা। তারপর হলো লাসা তেলের নীতি বর্ণনা দিতে হবে, বিশেষ করে লাসা তেলের অ্যামোনিয়া যদি বলি অ্যামোনিয়ামের উৎপাদন কিভাবে বাড়ানো যায়, তারপর নাইট্রোজেন অক্সাইডের উৎপাদন মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসা তেলের নীতির প্রভাব কি, চাপ তাপ ঘনমাত্রার, এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে লাসা তেলের চাপ তাপ ঘনমাত্রার প্রভাব কি, এই বিষয়গুলো তোমাকে বিস্তারিত জানতে হবে। যে বাম থেকে ডানে গেলে কি হয়, ডান থেকে বামে গেলে কি হয়, কি ভাবে তোমার উৎপাদন বাড়ানো যেতে পারে। তো এই বিষয়গুলো বাণিজ্যিকভাবে যে উৎপাদন বাড়ানো যায় লাসা তেলের নীতি থেকে, এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। লাসা তেলের নীতিতেও এই দুইটার বিষয়ে মানে গুরুত্ব অপারেশন। এরপর আসে বাফার দ্রবণ, বিশেষ করে বাফার দ্রবণ থেকে বাফার দ্রবণে পি ও এইচ নির্ণয় করা, পিএইচ নির্ণয় করা। তারপর বাফার দ্রবণে যে আরেকটা বিষয় আছে যে CH4 এর মধ্যে যদি কিছু পরিমাণ তোমার কি অম্ল বা ক্ষার যোগ করা হয়, সেখানে যে পিএইচ মান পরিবর্তন হয় না, তার একটা চিত্র রয়েছে, কিন্তু একটা চিত্র রিলেটেড একটা বিষয় রয়েছে। তো এই চিত্রটা তোমাকে ভালো করে কিন্তু আঁকতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে পিএইচ, পিওএইচ এবং পিডব্লিউ নির্ণয় করতে পারতে হবে তোমাকে। আচ্ছা, এরপরে তোমাকে হ্যান্ডারসন, তারপর হাসেলবার্গ সমীকরণ, তারপর শোয়ার্ডের সূত্র যেগুলো আছে, এই সূত্র থেকে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমাকে ভালোভাবে পারতে হবে। হ্যাসের সূত্র রিলেটেড ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। তারপর তোমার অ্যাসিড ক্ষার প্রশমন তাপ বিক্রিয়া করতে হবে। তবে এই প্রথম তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা, এটা 100%। এখান থেকে দুইটা অথবা এখান থেকে একটা পেয়ে যাবা। আর যদি এখান থেকে একটা আসে তাহলে এই বাকি টপিক থেকে একটা আসবে, আর যদি এখান থেকে দুইটা আসে তাহলে বাকি টপিক থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তবে কেপিকেসি, লাসা তেলের নীতি, বাফার দ্রবণ এই সম্পর্কে একবারে বিস্তারিত মানে ধুয়ে মুছে খেয়ে নেবা, ঠিক আছে। আর কিচ্ছু যেন এই বিষয় না থাকে। এর পরবর্তীতে যদি কথা বলি, সেক্ষেত্রে আসে তোমাদের অধ্যায় 5, যার নাম হলো কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নে তোমাকে পড়তে হবে গ্লাস ক্লিনার প্রথমে, তারপর টয়লেট ক্লিনার, ভিনেগার রিলেটেড, আর হলো খাদ্য সংরক্ষণ। সেক্ষেত্রে এই ভিনেগার রিলেটেড যেটা আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খাদ্য সংরক্ষণের যে বিষয়টা আছে এটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা টপিক পড়লে এখানে 10-এ 10 তুমি পেয়ে যাবা, এটা গ্যারান্টি। বাট আই হোপ যে তুমি বাকি দুটো পড়ে নিবা, কেননা বাকি দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ সিকিউ দুইটা আসতে কিন্তু দেখা গেছে। তো এই যে তোমাদের যে টপিকগুলো বললাম, যেভাবে বললাম, যে বিষয়গুলো বললাম, তোমরা যদি এই কয়টা বিষয় যদি ভালোভাবে পড়ে নাও, তাহলে রসায়ন প্রথম পত্রে আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না। রসায়ন প্রথম পত্রের সম্পর্কিত একটা মাস্টার সার্ভিস যে বিষয়টা রয়েছে, একটা মাস্টার সার্ভিস নিয়ে আসছে, যেটা হলো বিগত 10 সালের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে। তাই 10 সালের প্রশ্ন থেকে আমার মনে হয় না যে 10-এর বেশি আর কোনো প্রশ্ন তোমার দেখার দরকার আছে। আমি এখানে 2015 সাল থেকে শুরু করেছিলাম এবং 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন অ্যানালাইসিস করার পরে তোমাদেরকে এই সাজেশনটুকু দিলাম। এই সাজেশনটুকু ফলো করে যদি পড়তে পারো তাহলে অবশ্যই এখানে 100% প্রশ্ন কমন পাবা, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।